আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? আমরা ইতিমধ্যে গতি চ্যাপ্টারের 7টা টপিক শেষ করে ফেলেছি। আমাদের লাস্ট একটা টপিক বাকি ছিল, সেটা ছিল হচ্ছে পরন্ত বস্তু সূত্র। তো সেই টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বোনাস হিসেবে কিছু গ্রাফ সম্পর্কে আইডিয়া দিতে চাই। যদি তোমাদের সিকিউতে গ্রাফ টাইপের, যদি আমি লাস্ট একটা গ্রাফের ম্যাথ দেখাইছিলাম, বাট এমসিকিউতে যদি আসে তোমরা যাতে ইজিলি অ্যান্সার করতে পারো, তাই আজকে একটু গ্রাফের আগে আমরা আলোচনা করবো গ্রাফ নিয়ে, তারপর আমরা ডিরেক্ট হচ্ছে পরন্ত বস্তুতে ঢুকবো। তো আসো শুরু করি। এখানে দেখো যে সমবেগে গতিশীল একটা বস্তুর ক্ষেত্রে আমরা তিনটা গ্রাফ অঙ্কন করব। একটা বস্তু যখন সমবেগে গতিশীল হবে তখন আমরা তিনটা কেস পাবো। একটা হচ্ছে s ভার্সেস t এর গ্রাফ, আর একটা হচ্ছে বেগ ভার্সেস t এর গ্রাফ, আর একটা হচ্ছে ত্বরণ ভার্সেস t এর গ্রাফ। তো সমবেগের ক্ষেত্রে তিনটা গ্রাফ কেমন হবে একটু দেখি। তো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, s ইকুয়াল টু কি vt না? তো ধরো এটা t, এটা v, 0 1 2 3 4। তো ধরে নিই যে আমি আমার একটা গাড়ি সমবেগে চলতেছে, তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ও সরি, এটা তো সরণ, প্রথমটা হচ্ছে সরণ নিয়ে আমরা কাজ করব। তো যখন সময় শূন্য হবে তখন সরণ কত? 0। s ইকুয়াল টু vt তে যখন আমরা সময় কত পাবো, মানে সরণ কত পাবো? 0। যখন আমরা 1 বসাবো আর বেগ কত 5 মিটার পার সেকেন্ড না, তাহলে এখানে কত আসবে? 5। যখন 2 বসাবো 10, 3 বসালে 15, 4 বসালে 20। তো এখন যদি আমরা এই সেম জিনিসটা যদি আমরা এই গ্রাফে বসাই, দেখো 1 2 3 4, এটা 5 10 15 20। তো চলো মানগুলো বসাই। শূন্য তো এখানেই থাকবে, 1 যখন হবে তখন ওই বিন্দুটা থাকবে অলমোস্ট এখানে, যখন 2 হবে তখন বিন্দুটা থাকবে এখানে, 3 এর ক্ষেত্রে এখানে, 4 এর ক্ষেত্রে থাকবে 20 এ। তার মানে কি আমরা একটা সরলরেখা পাইছি না? মূল বিন্দুগামী সরলরেখা। কারণ দেখো s ইকুয়াল টু কি vt। আমরা সরলরেখা যখন পড়ছি তখন আমরা একটা সূত্র বলছিলাম না, y ইকুয়াল টু mx। এখানে দেখো আমার y অক্ষ বরাবর কি আছে? s, x অক্ষ বরাবর কি আছে? t। তো v টা কি? এখানে v হচ্ছে তোমার ঢাল। যদি ওই সূত্রের সাথে আমি কম্পেয়ার করি তাহলে v হচ্ছে ঢাল। যদি তোমাকে কখনো এরকম একটা s ভার্সেস t এর তোমার গ্রাফ দিয়ে বলে যে এই ইসের ঢাল কত, তুমি ডাইরেক্ট এখান থেকে বেগ নির্ণয় করে বেগটা বসাবে, তোমার বেগই হচ্ছে ঢাল। ঠিক আছে? এখন আসে হচ্ছে বেগ ভার্সেস t এর গ্রাফটা কি হবে। এখন দেখো সমবেগে যখন গতিশীল, ওর বেগ কিন্তু সময় যতই যাচ্ছে ওর বেগ কিন্তু বাড়তেছে না, সমান থাকতেছে। যখন ধরো এটা 5 1 2 3 4, যখন সময় শূন্য ছিল, ও যাত্রা শুরু করছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, তখন ওর বেগ কত? 5। যখন 1 সেকেন্ড হয়েছে তখন ওর 5, 2 সেকেন্ডও 5, 3 সেকেন্ডও 5, 4 সেকেন্ডও 5। কারণ কি? ওর বেগ কিন্তু পরিবর্তন হয়েছে, বলে দিয়েছে সমবেগ। তার মানে কি v ভার্সেস t এর গ্রাফ হবে সরল রেখা, একবারে x অক্ষের সমান্তরাল। এখন আসি a ভার্সেস t এর গ্রাফে ত্বরণ। যখন একটা বস্তু সমবেগে গতিশীল তখন কি ওর ত্বরণ আছে? ত্বরণ নাই তো। কারণ ত্বরণ মানে কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। এখানে তো সমবেগে চলতেছে, বেগ তো বৃদ্ধি হচ্ছেই না। তার মানে ত্বরণ কি সবসময় 0 না? সময় যতই যায় তোমার এই সময়ের সাথে ইসের ত্বরণ সবসময় শূন্য থাকবে। তার মানে কি সমবেগে যখন গতিশীল হবে ত্বরণ অলওয়েজ শূন্য। তখন হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে তোমার ত্বরণের মান হবে, মানে 0, ত্বরণ 0। এখন আসি সমত্বরণের ক্ষেত্রে। ধরো যে একটা বস্তু, একটা গাড়ি, আদিবেগ শূন্য ধরি ক্যালকুলেশনের সুবিধা হতে, s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এটা কি আদিবেগ শূন্য লিখি, তোমার ut মান 0 হয়ে যাবে না? ধরো যে তোমার এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড।
তো s ইকুয়াল টু কি দাঁড়ায় হাফ ইনটু 2t স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার। তো এখন আমরা ডাটা টেবিলটা বের করি t আর এখানে s 0 1 2 3 4 চারটা নিলে হয়ে যাবে। যখন t ইকুয়াল টু 0 তখন t স্কয়ার মান কত মানে s এর মান কত 0। যখন t ইকুয়াল টু 1 s এর মান কত 1। যখন t ইকুয়াল টু 2 s এর মান কত 4। যখন 3 তখন কত 3 স্কয়ার মানে কি 9 4 4 স্কয়ার মানে কি 16। তো এখন আসলে আমরা এই জায়গায় মানগুলো বসাই দিই 1 2 3 4 এখানে আছে 5 10 15 20। যখন t এর সময় তো শূন্যই ছিল, যখন 1 সেকেন্ড হয়েছে তখন আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে 1। যখন 2 সেকেন্ড হয়েছে তখন অতিক্রান্ত দূরত্ব কত 4। 4 কোথায় প্রায় এখানে 5 এর একটু নিচে এখানে। 3 এর ক্ষেত্রে কত 9 9 কোথায় এখানে 10 এর একটু নিচে। তারপর 4 এর ক্ষেত্রে হচ্ছে 16 16 কই এখানে। তো এখন তুমি গ্রাফটাকে মন দ্বারা দেখো এই যে এও উঠে গেছে, ঠিক আছে। যখন তোমার সমতলে চলবে তখন s ভার্সেস t এর গ্রাফটা হবে কিছুটা এই শেপ u অর্ধেক u আকৃতি। এটাকে মানে u কি এভাবে লেখো না, এই জায়গায় অর্ধেক u আকৃতি এভাবে উঠে গেছে, ঠিক আছে। v এর মান v এর ক্ষেত্রে দেখো আমরা যখন সমবেগে চলছিলাম তখন v এর কোনো পরিবর্তন হচ্ছিল না, যার কারণে এটা সরল রেখা ছিল। আর যখন ত্বরণ আছে তখন কি তোমার v এর পরিবর্তন হচ্ছে না? অবশ্যই হচ্ছে, তাহলে ত্বরণ আসলে কোথা থেকে v। তো এখন দেখি v ইকুয়াল টু কি বলছিলাম আমরা u প্লাস at u ইকুয়াল টু কত 0। তার মানে কি এর মান কত ছিল 2t। যখন t এর মান 0 তখন v কত 0। যখন t এর মান 1 তখন v কত 2। যখন 2 তখন 4। যখন 3 তখন 6। t এর মান যখন 4 তখন হবে 8। তাহলে আমরা এখানে মানটা বসাই 1 2 3 4 এখানে 2 4 6 8 দুই দুই করে বাড়াই। শূন্য ক্ষেত্রে তো তোমার মূল বিন্দু ছিল, যখন 1 হলো তখন মান কত 2 2 এর ক্ষেত্রে কত 4 3 এর ক্ষেত্রে কত 6 4 এর ক্ষেত্রে কত 8। দেখি হবে সরল রেখা, বুঝছো। সমতলে চললে v ভার্সেস t এর গ্রাফ অলওয়েজ সমরেখা সমরেখা হবে। কারণ এই যে দেখো একটু আগে যখন এটা বুঝাইলাম y ইকুয়াল টু mx সূত্র দিয়ে, এটা দেখো v ইকুয়াল টু কত 80 না, এখানে কি v কি v y অক্ষ বরাবর আছে না, v মানে কি y অ্যাক্সিস, a কি একটা কনস্ট্যান্ট না m ঢাল, আর t কি x অক্ষ বরাবর আছে না, এটা x। তার মানে কি এই গ্রাফে তোমার ঢাল হচ্ছে ত্বরণ, কি লেখা ত্বরণ y v ইকুয়াল টু at মানে সমতলনের ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের গ্রাফে হচ্ছে ঢাল হচ্ছে তোমার ত্বরণ। এটা এগুলো শুধু মনে রাখবে, তাহলে দেখবে যে এমসিকিউ যদি মাঝে মধ্যে প্যাচাই এই টাইপের কোশ্চেন করে ফেলতে পারে। দেখো একটা গ্রাফ দিয়ে বললো যে তুমি এত ত্বরণে চলতেছে, তারপরে এই গ্রাফ থেকে তোমার মান বের করতে বললো, তোমার কিন্তু ত্বরণ তখন বলে দেয়। অনেকে আছে যে এটা যোগ বিয়োগ করো, তখন করা কিন্তু দরকার নেই, ত্বরণ তোমাকে বলে দিয়েছে, এটা হচ্ছে তোমার টাইম খাওয়ার জন্য। তখন ডিরেক্ট কিন্তু ত্বরণের দাগ দিয়ে দেবে, কিন্তু একবার পড়ে নিও এটা v ভার্সেস t নাকি s ভার্সেস t দাও, এই ঘাপলা অনেক পড়তে পারে। এখন আসি যে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। এখন ত্বরণ কি কনস্ট্যান্ট না, সমবেগের ক্ষেত্রে কি বেগ কনস্ট্যান্ট আছিল, যার কারণে হচ্ছে বেগ হচ্ছে সমরেখা গেছে। যখন ত্বরণ সমত্বরণ বলছি তার মানে কি ত্বরণ কনস্ট্যান্ট, তার মানে কি যখন ধরো এটা 2 সময়ের সাপেক্ষে সবসময় ত্বরণ কনস্ট্যান্ট থাকবে, সরল রেখা, বুঝতে পারছো। এখন আসি সমমন্দনের ক্ষেত্রে। তো সমমন্দনের ক্ষেত্রে আমরা কি জানি, সমমন্দন
সমমন্দনের সূত্র কি v ইকুয়াল টু u মাইনাস এটি। তো এই কেসে আমরা ধরে নিই যে ও একটা আদি বেগ নিয়ে গাড়িটা একটা আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছিল, তারপর হচ্ছে ওর উপর সমমন্দন কাজ করছে, ওর বেগ আস্তে আস্তে কমছে। ধরো যেটা মান কত 8, এখানে যদি আগে 8 দেওয়া ছিল আমি 8 ধরলাম, আর ত্বরণ সব মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো ধরো t আর এখানে v 0 1 2 3, 0 ক্ষেত্রে কত আদি বেগ কত ছিল 8, যখন 1 তখন আদি বেগ কত হবে 6, 2 এর ক্ষেত্রে কত হবে এখানে 2 বসাও, 2 * 2 4 - 8 4, 3 এর ক্ষেত্রে কত হবে 3 * 6 - 2, 4 এর ক্ষেত্রে কত হবে 0, যখন এখানে 4 বসাবো এর মান কত 2, t এর মান কত 4 8, আদি বেগ ছিল 8, বেগ 0 হয়ে যাবে। তখন কি বলবো উল্টা দেখো t = 0 তে 8, 1 এ হচ্ছে 6, 2 এ হচ্ছে 4, 3 এ হচ্ছে 2, 4 এ এসে 0 হয়ে গেছে, উল্টা। বুঝছো? সমত্বরণের ক্ষেত্রে ছিল এরকম, সমবেগের ক্ষেত্রে হয়ে গেছে উল্টা। কারণ কি v যদি আমরা আগের সূত্রটা দেখি, এটির কথা যদি চিন্তা করি, তো ত্বরণ ইকুয়াল টু কি বলছিলাম ঋণাত্মক মন্দন। যেহেতু এখানে মন্দন হয়ে গেছে, তখন আমরা যদি এখানে ত্বরণের সূত্র অ্যাপ্লাই করি, এখানে মাইনাস দেওয়া লাগবে না, v মাইনাস ত্বরণ ইনটু t। তো মাইনাস মানে কি, যখন ঢাল পজিটিভ থাকে তখন হচ্ছে আমরা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, যখন ঢাল নেগেটিভ হয়ে যায়, এটা কি m আছে না, m ইকুয়াল টু এখানে ঢাল মানে কি মাইনাস a না, যখন তোমার ঢাল নেগেটিভ হয়ে যাবে তখন ও x অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করবে। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এই যে দেখো যেটা বললাম যে ওই ত্বরণের ক্ষেত্রে তুমি এই সূত্রটা মানে আমি এই সূত্রটা বুঝাই নাই যে ইউর মান 0 ধরছিলাম, তো ওইভাবেই তুমি আমি বোঝার চেষ্টা করো যে যদি আমি ইউর মান 0 না নিতাম, এভাবে কিন্তু বোঝানো যায়। একটা জিনিস তোমাকে বলে দেই, এখানে আমি 8 দিয়ে শুরু করছি, বেগ কিন্তু ভেক্টর রাশি, আমি যদি এইদিকে বেগের মান পজিটিভ ধরি, এইদিকে কিন্তু নেগেটিভ। আমার গাড়ি যদি 0 ডিগ্রি মানে এদিকে আমি বেগ ধরলাম v, গাড়ি তোমার বেগ হচ্ছে 0, এখন আমি যদি এর উপর ত্বরণ অ্যাপ্লাই করি মানে মন্দন অ্যাপ্লাই করি, মন্দন মানে কি বেগ হ্রাস করবে। এখন বেগ হ্রাস করে কেন, ত্বরণ আর বেগ কিন্তু আরেকটা শূন্য, হ্রাস করবে কেন? এখন কথা হলো বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হ্রাস করা মানে কি সবসময় যে বেগ কমাতে হবে না তা না, তুমি যদি বেগের দিক পরিবর্তন করে যাও তাইলেও কিন্তু তোমার বেগের মান কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মানে বেগ কমে যাবে। ধরো এখানে হচ্ছে বেগ 5, এদিকে যদি সেম বেগে চলে তাহলে ওটার মান হবে, বেগের মান হবে তোমার -5। তার মানে কি এখানে যখন মন্দন অ্যাপ্লাই করবে, একটা স্থির বস্তুর উপর যদি তুমি মন্দন অ্যাপ্লাই করো, ও অপোজিট দিকে, যেদিকে তুমি বেগ পজিটিভ ধরতেছিলা তার অপোজিট দিকে চলা শুরু করবে একটা বেগ নিয়ে, ওটা হচ্ছে নেগেটিভ বেগ। তার মানে যখন আমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করব, এইদিকে তোমার v আর এইদিকে t, তখন তোমার গ্রাফ হবে এরকম, কারণ এইদিকে হচ্ছে নেগেটিভ বেগ আর এইদিকে হচ্ছে পজিটিভ বেগ। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে তোমার গ্রাফ হবে এরকম, কিন্তু আমি যেহেতু আগে থেকে একটা বেগ ধরেছি যার কারণে আমার গ্রাফটা হচ্ছে এইদিকে। বুঝতে পারছো জিনিসটা? এই কনসেপ্ট থেকে হয়তো তোমাদের এসএসসি তে কোশ্চেন আসে না, সচরাচর আসে আমি দেখিনি কখনো, বাট আসতেও পারে। জেনে রাখো জিনিসটা, যে অনেকে প্রশ্ন করে ভাই স্থির অবস্থান থেকে মন্দন কি হবে ভাই? মন্দন পসিবল। মন্দন মানে যে এই না যে তোমার একটা বেগ আছে, ওই বেগকে তোমার কমাইতে হবে। বেগ না থাকা অবস্থায় তুমি যদি যেদিকে বেগ পজিটিভ ধরছো এদিকে বেগ পজিটিভ, এখন আমি যে স্থির আছে, ধরো যে কোনটা স্থির আছে, আমি ধরলাম যে আমি এদিকে হচ্ছে বেগ পজিটিভ, এদিকে বেগ নেগেটিভ, আমি যদি এখন এর উপর মন্দন অ্যাপ্লাই করি, তখন কিন্তু এই জিনিসটা এইদিকে চলা শুরু করবে। তখন কি আমি ওইদিকে পজিটিভ ধরছিলাম, এদিকে বেগ কি নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসগুলো একটু ভেক্টর গুলো তখন ভুলাবো না। ভেক্টর জিনিসটা আমরা যখন যে পরন্ত বস্তু করবো তখন আরো ভালোভাবে জানতে পারবো। এখন দেখো বেগের মান কত, আমি এখানে কি এই ইকুয়াল টু এটাকে ত্বরণ না, এখন আমি মন্দন কত ধরছি, মন্দন ইকুয়াল টু 2 ধরছি না, মানে এই ইকুয়াল টু কত -2, এখানে কিন্তু মন্দনের মান 2, এই ইকুয়াল টু তার মানে শুধু এর মান কত -2, এখানে হলো -2, মন্দন কি চেঞ্জ হচ্ছে, মন্দন তো সেমই থাকতেছে সমমন্দন, তার মানে এবার তো হচ্ছে তোমার x অ্যাক্সিস এর নিচে মানে যে ঋণাত্মক y অ্যাক্সিস বা y অ্যাক্সিসে একটা হচ্ছে মান নিবা -2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, এই -2 থেকে হচ্ছে তোমার x অক্ষের সমান্তরাল একটা দাগ টানবে।
যখন সমতরণ হবে। এখন আসি সমমন্দলের ক্ষেত্রে। সমমন্দলের ক্ষেত্রে এটা তোমার বাইরের কাজ দিলাম, তুমি কতগুলো ভ্যালু নিয়া ওই এস টি আর এস এর কয়েকটা 0 1 2 3 4 এভাবে নিয়ে হচ্ছে কতগুলো ভ্যালু নিয়ে হচ্ছে তুমি গ্রাফ প্লট করো, দেখবে কি আসে। তো আমরা ত্বরণের ক্ষেত্রে পড়ছিলাম কি এরকম আসে না? এখন জিনিসটা খেয়াল করছো, ত্বরণের ক্ষেত্রে যা যা ছিল মন্দলের ক্ষেত্রে তার অপোজিট আছে। ত্বরণের ক্ষেত্রে ছিল এক্স অক্ষের সাথে পজিটিভ কোণ, এদিকে হয়ে গেছে তোমার যে মানে স্থূল কোণ ছিল, সূক্ষ্ম কোণ ছিল এক্স অক্ষের সাথে, এখানে আছে তোমার সরি কি বললাম, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এক্স অক্ষের সাথে মন্দলের ক্ষেত্রে হয়ে গেছে স্থূল কোণ। এখানে ছিল হচ্ছে তোমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে একটা টার্ম, এখানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে কি এই জিনিসটা তোমার উল্টা যাবে, এরকম হবে। এই জিনিসটা কি, এটা তুমি হচ্ছে গ্রুপে আমাদের যে প্রবলেম সলভিং গ্রুপটা আছে সেখানে তুমি আপলোড করে দিবা একটা এক্সাম্পল নিয়ে। আমি এক্সাম্পল এখানে দেখাতে পারি অনেকগুলো ক্যালকুলেশন, মানে এই গ্রাফটা আঁকার জন্য মিনিমাম তোমার 10 থেকে 12টা মান দেওয়া লাগবে, তাহলে সুন্দরভাবে গ্রাফটা আঁকা যায়, শুধু শুধু টাইম লস করবো না এখানে। আপাতত এই কটা জিনিস মনে রাখো, এখান থেকে এর পাশে বাইরে আর এমসিকিউ আসবে না। এখন আমরা ধীরে পরন্ত বস্তুতে ঝাঁপ দিব। শুরু করি পরন্ত বস্তু। পরন্ত বস্তুতে আমরা দুইটা টাইপ করবো, একটা হচ্ছে তোমার পরন্ত বস্তু আর একটা হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তু। তো শুরু করি কেস 1। এটা হচ্ছে তোমার পরন্ত বস্তু, ধরো এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে সোজাটা এই উচ্চতা থেকে একটা বস্তু আছে, একটা বল, বলকে আমি ইউ বেগে নিচে ছুড়লাম, বা এটা আমি বেগ না ধরে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম, ধরি আমরা ইউ বেগে ছাড়ছি। তো অবশ্যই এই বস্তুটা নিচে পড়বে, নিচে পড়ার সময় কি ওর একটা বেগ থাকবে না ভি। এখন কাহিনী হচ্ছে যে আমরা যখন ভি এর সূত্র করতাম বা এস এর সূত্র করতাম, তখন আমরা কি লিখতাম, ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি না, এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না। এখন এখানে কোনো ত্বরণ কাজ করতেছে? অবশ্যই করতেছে। ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে তোমার জি, অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে অলওয়েজ আমাদের চারপাশে যত বস্তু দেখতে পারি, আমি যেখানে দাঁড়া আছি সবসময় আমাদের উপর এই ত্বরণটা কাজ করতেছে। এই ত্বরণের কারণে হচ্ছে আমরা মাটির সাথে মানে নিজেকে অবস্থান করতেছি, মাটিতে অবস্থান করতেছি, নাহলে আমরা আকাশে উড়ে যেতে পারতাম যদি ত্বরণটা না দিত, মানে ত্বরণ যদি আমাকে এই জি ত্বরণটা নিচের দিকে না টানতো। ইভেন এই বস্তুটা যদি আমি ছেড়ে দিই নিচে পড়ে একমাত্র এই ত্বরণের কারণে, তার মানে অবশ্যই ত্বরণটা আছে। তার মানে কি আমরা এখানে দেখতে পারি না যে সব জায়গায় ভি এর জায়গায় আমরা এই এর জায়গায় হচ্ছে আমরা জি ইউজ করতে পারি না, আমাদের কাছে একটাই ত্বরণ আছে, সেটা হচ্ছে জি। তার মানে কি আমরা এখন ওই ত্বরণটাকে জি দিয়ে রিপ্লেস করে দেব। এখন কাহিনী হচ্ছে যে এই ক্ষেত্রে এখন চলে আসা হচ্ছে তোমার ওই ভেক্টরের কনসেপ্টটা মানে পুরোপুরি আসবে। যখন আমরা মানে ওই আনুভূমিক গাড়িগুলি নিয়ে চিন্তা ভাবনা করছি তখন হচ্ছে ওই ভেক্টরের দিকের ব্যাপারটা এত আসেনি, কিন্তু এবার আসবে। কিভাবে আসবে দেখো, জি এর দিক কি সবসময় নিচের দিকে না? আমরা যখন একটা বস্তু নিচে ফিকা মারবো অবশ্যই নিচের দিকে মারতে হবে। যখন আমরা পরন্ত বস্তু নিচে ফালাবো বাইরে ছেড়ে দিব, দিক কি ইউ এর দিক কি সবসময় নিচে না? ভি যখন এই বস্তুটা নিচে পড়বে তখন কি ও নিচের দিকে পড়তেছে না, ওর দিক কি নিচের দিকে থাকবে না? ভি ইকুয়াল টু কি নিচের দিকে। এখন দেখো ভি ইকুয়াল টু ইউ জি। এখন এর আগে একটা জিনিস দেখো যে একটা বস্তু তুমি এদিকে F1 বলে টানতেছো, এদিকে তুমি F2 বলে টানতেছো। এখন F টোটাল FP ইকুয়াল টু কি যদি আমরা F1 মাইনাস F2 ধরি, তাহলে কি আমরা তোমার নেট ফোর্স পেয়ে যাব না? এখন দেখো এই F1 মাইনাস F2 এর মান কি পজিটিভ নেগেটিভ আসতে হয় না? যদি F1 এর মান বেশি হয় F2 এর চেয়ে তাহলে এটা পজিটিভ আসবে, যদি F1 এর মান F2 এর নেগেটিভ হয় মানে কম F2 এর চেয়ে কম হয় তখন কি এটার মান নেগেটিভ আসবে না? তো যখন এই মানটা তোমার পজিটিভ আসবে প্লাস বি, তার মানে কি বড় কি F1, তার মানে নেট ফোর্সটা কার দিকে করতেছে, কার দিকে কাজ করতেছে F1 এর দিকে। যখন মানটা নেগেটিভ আসবে তখন কি F2 এর মান বড় না? যখন নেগেটিভ আসবে তখন F2 এর মান বড়, তার মানে কি জিতলো কে F2। তার মানে নেট ফোর্সটা মানে একবার সমগ্র যে বলটা মানে ওভারঅল যে বলটা কাজ করতেছে সেটা কার দিকে কাজ করবে F2 এর দিকে। সিমিলারলি
যখন কোন একটা বস্তু ধরো F1 বলে আমি উপরে টানতেছি F1, আর F2 বলে হচ্ছে আমি নিচে টানতেছি। এখন F টোটাল কি? F1 মাইনাস F2 যদি আমি লিখি, যদি এখানে পজিটিভ আসে তার মানে কি এই বস্তুর উপরে উঠবে, F1 এর দিকে যাবে। যদি বলটা নেগেটিভ আসে তার মানে কি F2 এর দিকে যাবে। বুঝতেছো? আমরা কিন্তু F টোটাল কিন্তু আমরা আগে বলে দিতে পারতেছি না যে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কারণ এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল বা একটা ফাংশন। এইগুলোর এই ভ্যারিয়েবলগুলো মানে এটা একটা ফাংশন, এই ভ্যারিয়েবলের মানের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো সিমিলারলি আমি যখন বেগ বের করতেছি, আমি জানি না বেগ কত, বেগ কি হতে পারে আমি এটাও জানি না। ধরো যে আমি জানি না যে আমি ওই বস্তুটা ছাড়ছি নাকি ছাড়ি না, আমার কাছে কিছু ভ্যালু আছে, আমি জাস্ট নির্ণয় করবো যে বেগ কি নিচের দিকে থাকবে না উপরের দিকে থাকবে। তো আমি ওভারঅল জানি না যে ওর দিক কিসে হবে। আমার এখান থেকে ক্যালকুলেশন করে বের করা লাগবে যে বেগের দিক উপরে নাকি নিচে। ধরো আমি একটা বস্তুর উপরে ফিকা মারবো, এখন এটা প্রথম কিন্তু উপরে উঠতেছে না, আমি যখন একটা সার্টেন টাইমার মানে মেজার করতেছি ও উপরে উঠতেছে নাকি আমি নিচে নামতেছে আমি খেয়াল করিনি, আমি জাস্ট ওই সময় এই পয়েন্টে যখন উঠছে এভাবে উঠলো, আমি বেগ নিলাম বা জি এর মান নিলাম, আদি বেগ নিলাম যে কোন বেগে আছে এটা, তখন যদি আমি নির্ণয় করার পর আমি দেখলাম যে এই বেগ পজিটিভ, তার মানে কি উপরের দিকে উঠতেছে। যদি আমি দেখি বেগ নেগেটিভ, তার মানে কি যখন বস্তুর উপরে থেকে পুরো নিচে নামতেছে তার তো ওই সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভ্যালু নিছি। তখন হচ্ছে যখন আমি ভ্যালুটা নিব তখন দেখবো যে আমি বেগ নেগেটিভ আসতেছে, বেগ নিচের দিকে। তো এই জিনিসটা কি, এটা এখন আপাতত একটু কমপ্লেক্স লাগতেছে, যখন আমরা কেস 2 করবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। তো ইউ কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে না, তো আমরা ধরে নিলাম যে নিচের দিকে পজিটিভ। জি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। ভেক্টর যখন দুইটা একই দিকে কাজ করে তখন ওটা আমরা কি দুইটা ভেক্টর আমরা যোগ করে দিতে পারি না। ধরো আমি দুই হাত দিয়ে একজনকে ঘুষি মারতেছি, আমার দুইটা ফোর্সই কিন্তু ওর দিকে যাচ্ছে, মানে ঘুষির চেয়ে মনে করো যে আমি টানতেছি একটা বস্তুকে দুই হাত দিয়ে, তো আমার বল কি, এই বল দুটো যোগ হয়ে যাবে না। আমি যে বস্তুটা টানতেছি এটা আরো আগে টানতে পারবো না, যদিও আমি এখন মাঝখানে বস্তুটা রেখে এভাবে টানবে, তো দুই দিকে দুইটা ফোর্স কাজ করতেছে। তো কিন্তু এটা সাম্য অবস্থা হিসাবে যেই হাতে আমি একটু জোর দিতে পারবো ওইদিকে যাবে। তো ভি ইকুয়াল টু আমি বললাম এখানে পজিটিভ মানে এখানেও পজিটিভ, যেহেতু ইউ আর ভি এর দিক একই, এখন যদি এটাও পজিটিভ আসে তাহলে আমরা ধরে নিব যে বেগ নিচের দিকে আছে, আর অবশ্যই নিচের দিকেই থাকবে। কেস 1 এ তোমার বেগ নেগেটিভ পাওয়ার কোনো চান্স নাই। বেগ কেস 2 তে আমাদের দেখতে হবে। এন আসি এইচ, এইচ এর মান তোমার অলওয়েজ, যেহেতু আদি বিন্দু এখানে, আমরা এইচ কি সরণ, সরণ আমরা কখন মাপি, যে ধরো আবুল এ থেকে বি তে গেছে, তোর সরণ কত, এ থেকে বি এর মতো ডিসটেন্স না। এখন যদি আবুল এ থেকে বি এ যায় আবার একটু ব্যাক করে আসে সি তে এসে থামে, তখন আমরা কি বলবো যে আবুলের বেগ কি বিসি নাকি এসি? অবশ্যই এসি। আদি অবস্থান থেকে শেষ অবস্থানে আমরা বিয়োগ করব। দেখেন আদি অবস্থান কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি অবস্থান হচ্ছে এইটা, এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে হাইট মাপবো। তো অবশ্যই এইচ এর মান এখানে পজিটিভ আসবে, মানে এইদিকে এইচ এর মান তোমার নিচের দিকেই সাজেস্ট করবে। এখানেও কখনো তোমার এইচ এর মান নেগেটিভ আসার চান্স নেই, এই কেসে আসবে না। তো এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি জিটি স্কয়ার, মানে ইউ ক্ষেত্রে পজিটিভ। এখন অনেক বলতে হবে যে ভাই ওই যে এইচ আর ভি এর সামনে পজিটিভ দিলাম নাকি, ভি যদি ইউর দিকে হয়, যেটা বললাম যে আমরা যেটা পরিমাপ করতেছি আমি জানি না অ্যানসার কি হবে, ওই এগুলোর এই মানগুলোর উপর হচ্ছে আমরা ভ্যারি করব। তো কেস 1 আমরা বুঝতে পারলাম যে কেস 1 এ কি হইতাছে, একটা বস্তু যদি আমি এখন ধরো আমি একবার মানে কোনো বেগ ছাড়াই মানে একটা এইচ উচ্চতা থেকে আমি বল ধরে ছেড়ে দিলাম, তখন কি ইউ ইকুয়াল টু 0 না, তখন ভি এর মান কত হবে, জিটি সমবেগ মানে ভি ইকুয়াল টু জিটি, ইউ এর মান তখন 0 হয়ে যাবে। তারপর কি এইচ ইকুয়াল টু কত হবে, এটার মান 0 হয়ে যাবে, হাফ জিটি স্কয়ার। বুঝছো? এখন আসি কেস 2। ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে বিল্ডিং, এটা ধরো এইচ উচ্চতা, এখান থেকে একটা বলকে আমি নিক্ষেপ করব।
ধরো এই বলটাকে আমি ইউ বেগে নিক্ষেপ করলাম। এখন এই ক্ষেত্রে তোমার জি কি, জি কিন্তু অলওয়েজ নিচে কাজ করে, জি অলওয়েজ নিচের দিকে। ইউ কোন দিকে, আমি উপরের দিকে মারছি না, ইউ কি উপরের দিকে না? তো এই ক্ষেত্রে হবে কি, দেখো বলটা এই পর্যন্ত উপরে উঠবে, উঠে আবার নিচে এইখানে এসে হচ্ছে বেগ জিরো হয়ে যাবে। যে জিরো হয়ে যাবে দেন হচ্ছে আবার নিচে নামা শুরু করবে। এই নিচে নামার সময় কিন্তু আমার বেগ বাড়তে থাকবে, কারণ কি নিচে তোমার জি কাজ করতেছে। দেখো ভি ইকুয়াল টু ইউ জি। এখন ইউর দিকে যদি আমি পজিটিভ ধরি তো জি এর মান কত হবে, কি নেগেটিভ না? ইউ এই দিকে, জি নিচের দিকে, তার মানে কি জি নেগেটিভ না? এখন তুমি যদি ভি পজিটিভ হয়, ভি যদি পজিটিভ হয় তার মানে ভি এর দিক কত? ভি এর দিক কি, এই বস্তু মানে ধরো এই পয়েন্টে আসছে, তখন ওর বেগ কি উপরের দিক হবে না? তখন ওর বেগের দিক কি ইউ এর দিকে। পজিটিভ মানে যদি বেগ তোমার পজিটিভ আসে, বেগ হচ্ছে ইউ এর দিকে। আর যদি তোমার নেগেটিভ আসে, ভি এর মান যদি তোমার আসে নেগেটিভ, তাহলে ওর দিক হচ্ছে জি এর দিকে। এখন নেগেটিভ বেগ দ্বারা কি বোঝাইলো, দেখো যেই তোমার বস্তুর এই জায়গায় আসবে ওর বেগ জিরো হয়ে গেল, জিরো হওয়ার পর কি আবার নিচে নামা শুরু করবে না? যখন এই পয়েন্টে আসলো তখন ওর বেগ কি নিচের দিকে কাজ করতেছে না, ভিটা। তার মানে কি বেগ ভি এর দিক কি আর জি এর দিক সেম না, তার মানে ভি এর মান কি এখানে নেগেটিভ আসবে না? অবশ্যই। এখন কথা হচ্ছে যে এইচ নিয়ে তোমরা এখানে ঝামেলা করো। ভি কিন্তু তুমি বুঝা গেলা, উপরে ওঠার সময় ভি উপরে উঠতেছে, বলটা উপরে উঠতেছে, বেগ তো তাহলে উপরের দিকে, নিচে নামার সময় বেগ নিচের দিকে কাজ করতেছে, বেগ তো নিচের দিকে। এখন তোমরা সমস্যাটা কি করো, যে ধরো এটা হচ্ছে তোমার এই উচ্চতা থেকে 10 মিটার। এখন তোমাকে যদি আমি বলি যে বস্তুটা এই এটা ভূমি, তো এটা ছাদ থেকে 10 মিটার উঁচুতে আছে, তুমি কি বুঝবা? যে বস্তুটা উঠার সময় ছাদ থেকে 10 মিটার এই জায়গায় অবস্থান করতে পারে, আবার একেবারে ম্যাক্সিমাম উচ্চতা উঠে আবার নামার সময় 10 মিটার দূরত্ব উচ্চতা অতিক্রম করতে পারে। এখন এইচ কি জিনিস, এই এইচটা কি জিনিস? এটা কি সরণ না? এখন তুমি যদি আমাকে বলো যে ভাই এখান থেকে এই পর্যন্ত এইচ হচ্ছে 10, এখন নামার সময় তো আর 10 হলো না, কারণ নামার সময় আমি এখান থেকে হিসাব করবো না, এইদিকে যখন বেগ শূন্য হয়ে গেছে এখান থেকে আমার কতটুকু নামছে ওইটা হিসাব করবো না? আমি একটু আগে তোমার আমি একটা এক্সাম্পল দিছিলাম যে একটা আবুল যদি তোমার এ থেকে বি এর দিকে যায়, যা আবার যদি তোমার সি এর সি বিন্দুতে আসে, তাহলে আমরা সরণ কি ওকে এসি তে বলবো না, নাকি আমরা বলবো যে বিসি হলো সরণ? এই জিনিসটা যদি আমরা এখন উঁচা করা দেয়, আবুল লাভ দিয়ে হচ্ছে বি পর্যন্ত গেল, দেন আইসা আবার সি বিন্দুতে থামলো, তাহলে এখন এই ক্ষেত্রে কি আমরা বলবো যে সরণ তোমার বিসি, সরণ এই ক্ষেত্রে এসি হবে? এই জায়গায় যখন ভুল করতেছিল না, তো যখন জিনিসটা হচ্ছে উলম্ব হয়ে যায় তখন এই জিনিসটা ভুল করে না। কনসেপ্ট কিন্তু দুইটা একই, একটা সমান্তরালের ক্ষেত্রে দেখতেছে আর কিছু উলম্ব তলে। তো বিষয়টা হইতেছে কি, দেখো এইচ এর মান দুইবার তোমার কি হতে পারে, কারণ কি এইচ ইকুয়াল টু কি, ইউ এর মান আমরা পজিটিভ বলছি না, ইউটি, জি এর মান কি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখন এইচ এর মান যদি আমরা পজিটিভ আসে তাহলে কি ইউ এর দিকে, এইচ এর মান যদি তোমার নেগেটিভ আসে তার মানে কি জি এর দিকে। এখন জি এর দিকে তোমার এইচ উচ্চতা বুঝাতে বুঝাচ্ছে কি, তোমার যখন বস্তুটা 10 মিটার উচ্চতায় অবস্থান করতেছে, তুমি যখন ক্যালকুলেশন করে নির্ণয় করবা, তুমি দুই ক্ষেত্রে যখন উপর থেকে ধরো তোমার সর্বোচ্চ উচ্চতা সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড, ও 8 সেকেন্ড সময় হচ্ছে 10 মিটার আসে। যখন তুমি এই সূত্রে 8 বসাবা, t = 8 বসাবা, তখন তুমি একবার পাইবা হচ্ছে 10 মিটার। আবার ধরো যে এই 10 থেকে আইসা ও আবার ওই যে এই এখান থেকে মানে এর উচ্চতা তো 10 মিটারই না, এই বিন্দুতে আসতে আমার সময় লাগে 12, তুমি যখন 12 বসাবা দেন আবার তুমি পাইবা তুমি 10। কনফিউশন লাগতেছে না জিনিসটা? এখন এই জিনিসটা আমি বুঝবো কি হবে, যে ওঠার সময় গেছিল, ওঠার সময় উচ্চতা 10 মিটার নাকি নামার সময় 10 মিটার, এই জিনিসটা কি বলতে পারবে? চিন্তা করে দেখো। এই জিনিসটা তোমাকে বলতে হবে হচ্ছে বেগ। দেখো যখন এই বিন্দুতে আসছে আমরা উচ্চতা মাপছি হচ্ছে তোমার 10 মিটার, উচ্চতা কিন্তু এখান থেকে মাপা লাগবে, কারণ আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে। এই বিন্দুতে যখন আসলো তখন উচ্চতা হলো 10, যখন উপরে উঠতেছিল তখন বেগ কি উপরের দিকে না? এখন
আমি টি এর মান আমি একবার নিছি হচ্ছে 8, আরেকবার নিছি 12। এখন আমি টি এর মান যদি এই সূত্রে বসাই, 8 যদি এখানে বসাই, আমি বেগ পাবো পজিটিভ। তার মানে কি, বলটা যখন উপরে উঠতেছিল তখনও 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। আবার সেম, যখন আমি 12 এর জন্য যে ভ্যালুটা 10 পাইছিলাম, তখন 12 এর জন্য আমি এই যে বসায় 10ই পাইছিলাম। আবার যখন আমি এই সূত্রে 12 মান বসাবো, তখন আমার বেগের মান কম নেই। তার মানে কি, যখন বস্তুটা নামতাছিল তখন বেগ কি দিকে এসে বস্তুটা নিচের দিকে না, ভি নিচের দিকে না, তখন তোমার উচ্চতা তোমার ওই এইচ এর মান তোমার 10 হবে, কিন্তু এই বেগ হয়ে যাবে নিচের দিকে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারতেছো। এটা আমি এখন একটা চার্ট দিয়ে তোমার জিনিসটাকে আরো একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করাবো। তো কখনো যদি তোমার কোশ্চেন আসে যে টি সময় পর, ধরো 10 সেকেন্ড পর বস্তুটা কোথায় অবস্থান করবে এবং তার অবস্থা কি হবে, অবস্থান কোথায় এবং অবস্থা কি, এই কথাটা যারা বুঝাচ্ছে হলো তোমার এইচ বের করতে হবে, এবং যে এইচ তুমি বের করছো এটা কি উঠার সময় নাকি নামার সময়। তো এটা তুমি বুঝবে কি, সাথে সাথে হচ্ছে তুমি ভি এর মান নির্ণয় করবে। ভি এর মান যদি পজিটিভ হয় তার মানে কি, ইউ তুমি উপরে পজিটিভ ধরছিলা, ভি উপরের দিকে, তার মানে কি ইউ আর ভি দুটোই পজিটিভ, তার মানে উপরে ওঠার সময় হচ্ছে আমার এইচ হচ্ছে 10 মিটার, মানে ওই টি সময় হচ্ছে আমার বলটা উপরে উঠতেছিল এমন সময় 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। আবার তুমি যদি দেখো যে তুমি ওই এইচ এর মান 10 পাইছো আর ভি এর মান নেগেটিভ পাইছো, তখন তুমি কি লিখবা, যে ও সর্বোচ্চ উচ্চতা পৌঁছে আবার নিচে নামার সময় ও হচ্ছে আদি বিন্দু থেকে ওর দূরত্ব ছিল হচ্ছে 10 মিটার, এবং এই ক্ষেত্রে হচ্ছে ও নিচের দিকে নিচে নামতেছিল, যার কারণে বেগের দিক আর জি এর দিক হয়ে গেছিল সমান, বেগ যেদিকে জিও সেই দিকে, যার কারণে বেগের মান আসছিল নেগেটিভ। এখন এইচ এর মান কিভাবে নেগেটিভ আসে, আমরা তো দেখলাম যে এইচ উপরে ওঠার ক্ষেত্রে যখন আমি দূরত্ব মাপতেছি এইচ এর মান পজিটিভ আসতেছে, নিচে নামার ক্ষেত্রে এইচ এর মান আমি কি পজিটিভ পাচ্ছি। তো নেগেটিভ কোথায়? তো আমি যখন প্রথমে বেগ গতি চ্যাপ্টার পড়েছিলাম, একটা কথা বলছিলাম না প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, এখানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার এই বাড়ির ছাদ, ছাদের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু 0। এখন সরণ, এইচ কি সরণ, সরণ কি ভেক্টর রাশি না? সরণ যদি তোমার এইদিকে হয়, এইদিকে আমি পজিটিভ ধরলাম, যদি সরণ নিচের দিকে হয় তাহলে কি সরণ নেগেটিভ না? এখন বাড়ি এইদিকে আছে, ধরো এটা হচ্ছে বিল্ডিং এর ছাদ, এই উচ্চতা হচ্ছে তোমার 50 মিটার। এখন এই পর্যন্ত উঠে এই জায়গায় যে বিন্দুতে আসো, এই ক্ষেত্রে কিন্তু তোমার আদি বিন্দু থেকে কিন্তু তোমার উচ্চতা উপরের দিকে, তার মানে কি ওই মানে ইউ এর দিকে, তখন কি সরণ পজিটিভ। তো যেই ও এই বিন্দুটা মানে এই যে ছাদের লাস্ট বিন্দুটা পের করে নিচে নামা শুরু করবে, মানে ছাদের থেকে নিচে নামতে আছে, ধরো এই যে ছাদ, আমি এই বস্তুটা এখানে মারলাম, এখান থেকে যে বিন্দুতে আসো ওর সরণ কিন্তু অলওয়েজ পজিটিভই থাকতেছে, কারণ উপরের দিকে সরণ। যদি এই দিকে থাকে ওর সরণ হচ্ছে সরি আমি উপরে বুঝাইতেছিলাম, ওই পর্যন্ত হয়তো তোমার ক্যামেরার ফ্রেম নেই, এখান থেকে বুঝাই। এই বস্তুটা যখন আমি এই দিক থেকে মারতাছি, এদিকে আসলে ওর সরণ কিন্তু ওভারঅল সরণ কিন্তু পজিটিভ, এই জায়গায় আসলে ওর ওভারঅল সরণ কিন্তু পজিটিভ। যেই বস্তুটা তোমার হচ্ছে রেফারেন্স ফ্রেম থেকে নিচে নেমে গেল, আমি এদিকে উপরে ধরছিলাম না, এদিকে তাহলে নিচে না, সেই ক্ষেত্রে যদি বস্তুটা এখানে আসে ওর সরণ সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। তার মানে একটা সার্টেন টাইম পর যখন এই বস্তুটা এই পর্যন্ত উঠা, এই যে এখান থেকে মানলাম হাইরা এই পর্যন্ত উঠা এই বিন্দু পর্যন্ত আসলো, এই বিন্দুতে আসার সাথে সাথে কিন্তু সরণ শূন্য হয়ে যাবে। এখানে যে উচ্চতা, এখানে যে উচ্চতা, আসলে জিনিসটা আমি মানে একটু দূরে থেকে দেখাইতেছি, মানে আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতেছি কি এইভাবে এসে এমনি যেতেছি, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে তোমার উপরে যে একবার ডিরেক্ট মানে লিনিয়ার মোশন, এই জিনিসটা যদি একটু বুঝান যায় তারপর হচ্ছে আমি দূরত্ব একটু এদিকে দেখাইতেছি, তা আসলে জিনিসটা হচ্ছে একবার সোজা হইতেছে। তো এখানে এই জিনিসটা যদি আমি দেখো বলটা এইদিকে, ধরো এই ছাদে একবার কোনা, এই যে মানব মেয়েরা আবার এই দিক দিয়ে আসলো, এই ক্ষেত্রে সরণকে একবার ওই আগের পয়েন্টে এসে বলবো না, সরণ শূন্য হয়ে গেছে। যেই ও এখন ছাদ থেকে নিচে নামা শুরু করবে, এখানে যেই উচ্চতাই হবে এটা নিচের দিকে না, এটা নেগেটিভ। তার মানে নেগেটিভ সরণ তখনই হবে যখন তুমি সরণ হচ্ছে ওই ছাদের থেকে নিচে পড়ে যাবে, তুমি বলতে পারবে ছাদ নেই আমার কাছে, আমি ভূমি থেকে মারছি, ভূমি থেকে মারলে তো তোমার কখনো ওই সরণ তুমি নেগেটিভ পাবা না। কিভাবে? ধরো যে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করো সরণ নেগেটিভ, হ্যাঁ ক্যালকুলেশন কিন্তু ভুল হতে পারে, আমি জানি যে বলটা এদিকে এসে থেমে গেছে, কিন্তু ক্যালকুলেশন তো জানে না, এদিকে তো বাধা ছিল, তো এগুলো কিন্তু তোমার এই বাধা উদাও ক্যালকুলেশন করতেছে না, তখন তুমি এইচ এর মান দেখবে যে নেগেটিভ আসতেছে, কিন্তু এই পয়েন্ট আসার পর কিন্তু যেহেতু বাড়ির সাথে বাড়ি খেয়া তোমার মানে হয়ে গেছে অলরেডি, কি বলবো এটা মানে ওর বেগ মানে ভূমির সাথে বাড়ি খেয়ে বেগ 0 হয়ে গেছে,
এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বিচরণ ফল, এটাও আসতেছে আমি। তো এই জিনিসটা তোমার এগুলো নিয়ে গ্যাঞ্জাম লাগানোর দরকার নেই, তুমি জাস্ট এই কনসেপ্টগুলো মনে রাখবে যে কখন সরণ নেগেটিভ আর পজিটিভ হইতাছে এতটুকু মাথা রাখলেই হবে। আর যখন তোমার ওই বিল্ডিং বড় থাকবে না, ভূমি থেকে পড়বে, তখন ওই পেঁচানো জিনিস আনবেও না, ওগুলো আসবে না, ওগুলো পরীক্ষা আনবে না। কারণ তোমার সময় তুমি বাড়াইতেই পারবে, যে ইউ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে সময় তুমি ইচ্ছে মতো বাড়াইতে হবে। কিন্তু একটা সময় পর তার গতি চলতেছে না, ওই জিনিসটা তুমি কেউ না করো, ওই জিনিসটা ভি এর সূত্র বাড়াবে। এখন ভি এর সূত্র বাড়াইলেও কিন্তু তোমার ভি, তুমি টি এর মান যত বাড়াবে ভি এর মান কিন্তু বাড়তেই আছে। ভি ইকুয়াল টু কি, যখন নিচে করতেছে বস্তুটা, ভি ইকুয়াল টু কি ইউ প্লাস জিটি না, বেগ কিন্তু বাড়তেই থাকবে। কিন্তু আসলে কি, বেগ কিন্তু এখানে বাড়ি খেয়ে কিন্তু এটা থাইমা গেছে। এই জিনিসটা হচ্ছে আমরা মানে আমাদের বলে দিতে হবে বা আমাদের হিসাব রাখতে হবে কি হবে, কারণ আমরা একটা ম্যাক্সিমাম উচ্চতা পাবো এইচ, আবার যখন নিচে নামবে এইচ, এই জিনিসটা আমরা একটু পরে আসবো। এই জায়গায় কখনো গ্যাঞ্জাম লাগবে না, এই কমপ্লেক্সিটিটা আসবে না, এই জন্য আমি পড়ালাম না। যখন তোমার এই বিচরণ কাল আর ম্যাক্সিমাম হাইট পড়বো তখন বুঝবে এই জিনিসটা। তো এখন আমি কনসেপ্টটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ডাটা টেবিল লাগবো, আইকা তোমাকে কিছু বুঝাচ্ছি, দাঁড়াও। চলো এখানে আমি একটু ডাটা টেবিল নিয়েছি, আগে আমি কেসটা বলি হইতাছে কি ঘটনাটা। এই যে ছাদ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ধরো 100 মিটার। এখন এখান থেকে হচ্ছে আমি এই বস্তু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারব। জি এর মান আমি হচ্ছে হিসাবের সুবিধার্থে 10 ধরে নিয়েছি, 9.8, কিন্তু আমি 10 ধরে নিয়েছি যাতে হচ্ছে ফ্র্যাকশনের মান না আসে। এখন ঘটনাটা দেখো, যখন টি এর মান 0, আদি বেগ কত মানে শেষ বেগ কত 50, আদি বেগ 50, শেষ বেগ 50। যেই তোমার জি এর মান মানে টি এর মান 40 হলো, আর উচ্চতা কত হবে ধরো এই 45, এই 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 পয়েন্টটা হচ্ছে তোমার টি এর মান 1, বেগের মান হচ্ছে 40 আর এইচ হচ্ছে 45। দ্বিতীয় সেকেন্ড আর বেগ হয়ে গেছে হচ্ছে তোমার কত 30। বেগ কিন্তু কমতাছে, যে মাইনাস জিটি, জি নিচে থেকে কাজ করতেছে না, বেগ কমতাছে, উচ্চতা বাড়তাছে। উচ্চতা এখন কত 80, এই বিন্দুতে হচ্ছে উচ্চতা 80, আরো উপরে উঠলো। 3 নাম্বার সেকেন্ডে কত বেগ হয়ে গেছে তোমার 20, উচ্চতা হয়ে গেছে 105, আরো গেল। এবারকার বেগ হলো তোমার কত 10 আর উচ্চতা হচ্ছে 120। একেবারে লাস্ট পয়েন্টে এখানে তোমার দেখো বেগ 0 হয়ে গেছে, তার মানে এটা সর্বোচ্চ উচ্চতা 125। এরপর কিন্তু আর বড় মান হবে। এরপর কি হলো দেখো, যে তোমার 6 নাম্বার সেকেন্ড আসলো, বস্তুটা হচ্ছে নিচের দিকে পড়া শুরু করছে, এখানে আইসা আর বেগ হচ্ছে তোমার v = -10 কেন, বেগ হচ্ছে নিচের দিকে, জি এর দিকে। এতক্ষণ ছিল ইউ এর দিকে, যার কারণে পজিটিভ, এখন বেগ হয়ে গেছে নিচের দিকে, মানে কি বেগ নেগেটিভ, কিন্তু উচ্চতা কত এই যে পয়েন্টে আবারও 120-এ চলে আসছে। উচ্চতা কিন্তু এখনো পজিটিভ, কারণ আমাদের রেফারেন্স ফ্রেম কিন্তু এটার সাপেক্ষে কিন্তু উচ্চতা এখনো পজিটিভ। 7 নম্বর সেকেন্ড গেল, এখানে আসলো আবার 105-এ আসছে, এবারটা তোমার বেগ হয়ে গেছে কত -20, আবার 80-তে আসলো কত 8 নম্বর সেকেন্ডে যখন 80-তে আসছে তখন বেগ হচ্ছে -30, মানে জি এর দিকে 30। আবার যখন এখানে আসলো আর বেগ উচ্চতা কত 45, বেগ কত -40। একেবারে শেষে যখন উচ্চতা মানে 0, উল্লম্ব উচ্চতা 0-তে চলে আসছে, মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল এই যে এভাবে পড়ে আবার এই পর্যন্ত আসলো, এই যে আমি এখান থেকে মারছিলাম আবার এই পর্যন্ত আসলো, এই জায়গার কত উচ্চতা হয়ে গেছে 0, h = 0, বেগ কত -50। 50 শক্তি সংরক্ষণশীলতার নীতিতে তোমরা যে বল চ্যাপ্টারে তোমাদের অন্যান্য ভাবে পড়া আছে, সেখানে দেখবা যে বস্তু যখন নিচে নামার সময় বিনা বাধা পড়া, যখন বস্তুটা আমি মারবো তখন নিচে উপর থেকে ওঠার সময় আদি বেগ যা থাকে, নিচে যখন ওই বিন্দুতে আসলে আর শেষ বেগ তাই হবে। এখানে দেখো এই শেষ বেগ কিন্তু 50 হয়েছে, -15, মানে জি এর দিকে 15, দিক পাল্টে গেছে। এখন আসে হচ্ছে তোমার 11তম সেকেন্ডে কি হয়েছে, 11তম সেকেন্ডে হচ্ছে তোমার বেগ হয়ে গেছে হচ্ছে -60, মানে জি এর দিকে 60, উচ্চতা হচ্ছে -55। এটা কি হবে হলো, এখানে আমার উচ্চতা ছিল h = h = 0, যেই তোমার আমি উচ্চতা কিন্তু এখানে আমি পজিটিভ ধরছি, এদিকে কি নেগেটিভ না,
তার মানে কি, যখন এই বস্তুটা তোমার রেফারেন্স ফ্রেম থেকে নিচে যাওয়া শুরু করছে, আমার এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে তোমার নিউট্রাল পয়েন্ট 0 বিন্দু, এটার উপরে গেলে পজিটিভ, এটার উপর নিচে গেলে হচ্ছে তোমার নেগেটিভ। এই যে এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকম হয়, এদিকে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ, এদিকে ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ। কারণ এটাও ভেক্টর, এটাও কিন্তু ভেক্টরের মধ্যেই পড়ে, কারণ তুমি একটা দিক নির্দেশ করতেছো ভেক্টর, এখানে এইচও কিন্তু একটা ভেক্টর রাশি, যার কারণে নিচের দিকে নেগেটিভ। 12 সেকেন্ড যখন আসছে বেগ হয়ে গেছে -70, হাইট হচ্ছে তোমার 120। বুঝছো কি হইতাছে? উপরে ওঠার ক্ষেত্রে মানে রেফারেন্স ফ্রেম থেকে যখন যেই তোমার নিচে নামবে তখনই হচ্ছে একমাত্র তোমার হাইট নেগেটিভ হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো হাইট উচ্চতা ধরে নিয়েছিলাম তোমার 100, তো 120 কেমন হইল? আসলে জিনিসটা হচ্ছে কি, ফিজিক্সে আমরা তো এখানে বাধার চিন্তা করি না। তোমার ওই যে গ্যালিলিওর সূত্রে কি বলছে, বিনা বাধার পরন্ত বস্তু, এখানে আমরা কোনো বাধা চিন্তা করি না। আমরা জানি না যে এখানে মাটি আছে, বলও জানি না এখানে মাটি আছে, আমরা কোনো বাধা কনসিডার করি না। যদি বাধা না থাকতো, ও যখন 12তম সেকেন্ডে যদি এখানে মাটি না থাকতো আরো নিচে নামতে থাকতো। এখন এই জিনিসটা কিভাবে বুঝবো, এটাই হচ্ছে এখন আমরা আসবো যে আমরা বুঝবো কিভাবে যে কখন বলটা থামতেছে। আমরা তো দেখতেছি যে সূত্র হয় টাইম তো বাড়াইতেছি, তো আপনার কোনো না কোনো ভ্যালু পাইতে আছে, কিন্তু বাস্তবে এরকম না। এই বলটা আমি মারলাম, এক না একটা পর্যায়ে তোমার হাতে এসে থামতেছে, নিচে তো পড়তেছে না। মানে নিচে যদি ধরো এটা আমার তল, এখান থেকে মারলাম, এখানে তো থামবে, এর নিচে তো যাওয়ার রাস্তা নেই। ওই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে বুঝবো, মানে পরবর্তী অংশে বুঝতেছি। এটা অবশ্যই বুঝছো যে কি হইতাছে। তোমার উপরের দিকে বে হাইট পজিটিভ ধরছি, হাইট বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার ওই ভ্যালুগুলো পজিটিভই থাকতেছে। বেগ হচ্ছে যখন নিচে পড়ার সময় বেগ নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু হাইট নেগেটিভ হচ্ছে না কেন? আমরা হাইট মাপতেছি এখান থেকে মাপতেছি। বেগও কিন্তু ভেক্টর রাশি। বেগ মানে কি, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমার এই সেকেন্ড থেকে এই সেকেন্ডে আমি কতটুকু অতিক্রান্ত দূরত্ব করছি, ওই সেটা আমার মাপা লাগতেছে। যার কারণে হচ্ছে তোমার এখানে বেগটা হচ্ছে নিচের দিকে, এই পয়েন্টে যাচ্ছিল এদিকে আমার মাপা লাগতেছে, যার কারণে বেগ আমি তখন নিচের দিকে মাপতেছি। কিন্তু হাইট কিন্তু আমি অলওয়েজ আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেখান থেকে মাপা লাগতেছে না। বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এতটুকু ছিল, এই সেকেন্ডে এতটুকু আসছে, এটা আমি মানে আমার যাত্রা কাল দিয়ে মানে টাইম দিয়ে ভাগ করলে কিন্তু আমি বেগ পাবো। তখন কি দিকটা নিচের দিকে না, বলটা যখন এইভাবে আসতেছে এই পয়েন্টে ছিল, এটা হচ্ছে তোমার 10তম সেকেন্ড, এটা হচ্ছে তোমার 11তম সেকেন্ড। আমি এই ডিসটেন্সটা মাপবো না, 10 থেকে 11তম সেকেন্ডে তোমার সরণ কতটুকু নিচের দিকে আমি মাপতাছি না। এই নিচের দিকে এই সরণের কারণে কি তোমার টাইম দ্বারা আমি ভাগ করলে তো আমি বেগটা পাইতেছি, কিন্তু সরণ কিন্তু আমার যখন এইচডি সরণ, সেটা আমার মাপা লাগতেছে কোথা থেকে, এই যে ছাদের তল থেকে এইদিকে। বুঝতে পারছো জিনিসটা? চলো এখন আমরা শুরু করবো সর্বোচ্চ উচ্চতা ও বিচরণ কাল। প্রথমে শুরু করি সর্বোচ্চ উচ্চতা দিয়ে। তো ধরো এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ভূমি, এটা এইচ। এখন আমি বস্তুটা যদি ইউ বেগে মারি, এটা যে পয়েন্টে এসে তোমার থেমে যাবে, মানে যে সর্বোচ্চ যে পয়েন্ট পর্যন্ত উঠতে পারবে ওইটাই কিন্তু সর্বোচ্চ উচ্চতা। আমার যে বেগ যেখান থেকে মানে শুরু করছি, যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে যে পয়েন্টে এসে হচ্ছে বেগ 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতা মানে কি, যে পয়েন্টে এসে বেগ 0 হয়ে যায়, এরপর কিন্তু আর বেগ বাড়বে না। জি কি নিচে দিকে কাজ করতেছে না, তো আমরা একটা সূত্র করছি না, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে ইউ আমরা যদি উপরের দিকে ইউ এর পজিটিভ ধরি, আর এখানে ত্বরণটা কি, ত্বরণ একটা আছে না শুধু জি, মানে কি 2gs। এখন ত্বরণ কি নিচের দিকে না, বেগ যদি উপরের দিকে ত্বরণ নিচের দিকে, এটা কি মাইনাস না? বুঝছো? এখন তোমার শেষ বেগ কি হইতে হবে, সর্বোচ্চ উচ্চতা যখন যা পৌঁছাবে তখন শেষ বেগ কি শূন্য হয়ে যাবে না? তার মানে কি সূত্র কি দাঁড়াবে, ইউ স্কয়ার ইকুয়াল টু 2gs। বা এখন সরি, এখানে কিন্তু s কিন্তু h, ওখানে সরণ আর এখানে হচ্ছে উচ্চতা h। এখন আমার লাগবে কি h, সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার সূত্র কিন্তু আমরা কন্ডিশনে কিন্তু এখানে অ্যাপ্লাই করছি, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বেগ শূন্য থাকে। তার মানে আমি এই যে উচ্চতাটা পাবো এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এটা আমি বড় হাতের h দ্বারা ডিনোট করলাম। তার মানে সর্বোচ্চ উচ্চতা কি, u স্কয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। এখন কথা হচ্ছে আমি একটু যেটা বললাম যে বস্তু নিচে নামতে থাকে, তোমরা এই জিনিসটা কেন বুঝবা। এই হাইটটা হচ্ছে তোমার দেওয়া থাকে, সচরাচর দেওয়া থাকে। ধরো 100 মিটার দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা তুমি বের করলাম, ধরো এটা 50 মিটার। তার মানে আমি জানি যে আমার বলটা যাত্রা করতে পারবে হচ্ছে 150 মিটার। এখন তুমি যে কোনো সূত্রে তুমি 150 মিটারের বেশি যদি তুমি মানে যাবা না, তুমি
এরকম ম্যাথ তোমার সচরাচর আসে না। জাস্ট আমি বলে দিলাম যে মানে তুমি যদি এরকম কন্ডিশন আসে যে মানে তোমাকে বের করতে বলছে যে এততম সেকেন্ডে কত হয়, এততম সেকেন্ডে তুমি বের করতে আসো, তুমি জানো বুঝতেছো না যে আমি কোথায় যা শেষ করবো, কারণ শেষের ভ্যালু তুমি জানো না কি হবে, তখন হচ্ছে তুমি ওই সর্বোচ্চ উচ্চতা অ্যাপ্লাই করে হচ্ছে এই পুরো এখানকার উচ্চতা বের করবো আর হচ্ছে বিল্ডিং এর উচ্চতা দুইটা বের করে হচ্ছে 150 মিটার পাওয়া। তোমার কাছে একটা ফিক্স ভ্যালু পেয়ে গেছে যে আমার ভ্যালু হচ্ছে এইখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত 150 মিটার পর্যন্ত হচ্ছে আমার আপ ডাউন করতে হবে, এর বেশি না, ঠিক আছে? অথবা তুমি ধরতে পারো যে আমার এইচ তো এখানে ভেক্টর না মাইনাস 100 ডিগ্রি মানে 100 মিটার, আমার এইচ এর মান সর্বোচ্চ 100 মাইনাস 100 মিটার হতে হবে। এই জিনিসটা দিয়ে তুমি হচ্ছে ধরো একটা জিনিস বললো যে তুমি এই বস্তুটা তুমি এখানে মারছো, মাইরা হচ্ছে তোমার এই জায়গায় এসে কখন পড়বে, তো আমি সূত্র কি h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। তো এখন আমরা বের করতে বলছি t, আমার u মান অবশ্যই দেওয়া থাকবে, g এর মান আমি জানি, h কি আমার এখানে যদি দেওয়া থাকে তাহলে আমি h এর মান কত বসাবো এখানে মাইনাস 100 না, এখান থেকে আদি বের আমার সরণ কি লাগবে এই পর্যন্ত যদি আসতে হয় সরণ লাগবে কি 100 না, মানে মাইনাস 100 নিচের দিকে 100, এটা যদি পজিটিভ হয় g এর দিকে 100 মানে কি মাইনাস 100 না, দেন তুমি যখন ক্যালকুলেট করবা t এর একটা ভ্যালু পাবা, ঠিক আছে? দুইটা পাইতে পারো, দেখবে যে একটা ভ্যালু তোমার যে নেগেটিভ আসছে তখন এটা বাদ যাবে। এটা বের কমপ্লেক্স ম্যাথ আসে না, হয়তো এক দুবার দেখছি দুই একটা বোর্ডে একটু মানে ঝামেলা করে, এছাড়া আমি দেখিনি কখনো এই টাইপের ম্যাথ আসে। দেন আসে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা গেল, এখন আসলে বিচরণ কাল। বিচরণ কাল কি জিনিস? এই যে পেনটা আমি উপরে ফিকে মারলো, এটা আবার যখন উপরে থেকে আইসা নিচ পর্যন্ত পড়লো, একটা সময় লাগছে না, এই যে ফিকে মারলো আবার এসে পড়লো, এই উপরে থেকে মানে নিচে থেকে উপরে যায় আবার আসা পর্যন্ত একটা টাইম লাগে না? এই পুরো রাস্তাটা যতটুকু হচ্ছে ও মানে বাতাসে থাকে, ও মানে স্থলকে স্পর্শ করে না, ওই পুরো সময়টা হচ্ছে তোমার বিচরণ কাল। কি হবে দেখো, এবার আমি আসলে এই ছিল মানে বিল্ডিং এর কনসেপ্ট আনলাম না, ওটা হচ্ছে একটু কমপ্লেক্স ম্যাথে আসে। এই জিনিসটা বোঝার জন্য আমি সমতল থেকে চিন্তা করলাম যে ইউ বেগে মারছেন এই পর্যন্ত আইসা আবার এই জায়গায় এসে পড়ছে, জি এর মান তো আমি জানি, জি নিচে দিয়ে গেছে ইউ উপরের দিকে, এখন v ইকুয়াল টু u মাইনাস dt শুধু জানি। এখন দেখো এখানে কি v ইকুয়াল টু 0 না সর্বোচ্চ উচ্চতা, এখন শক্তি নিত্যতার সূত্র যখন তোমাদের যে বল চ্যাপ্টার যখন তোমরা পড়বা তুমি দেখবা যে এই বস্তুটা যখন এই এখান থেকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার বেগে এই পর্যন্ত আসবে, মানে এই যাত্রা দিয়ে হাফ এম ইউ স্কয়ার, ইউ বেগে মান হয়েছে না, এই বেগ নিয়ে হচ্ছে এই পর্যন্ত উঠবে, উঠতে উঠতে সর্বোচ্চ শক্তি হচ্ছে কনভার্ট হয়ে যাবে এমজিএইচ, এই শক্তিতে পুরো শক্তি কিন্তু এখানে অপচয় হচ্ছে না, এই শক্তিটা হচ্ছে তোমার কনভার্ট হয়ে এমজিএইচ এ হচ্ছে রূপান্তর ভিতরে সঞ্চিত হয়ে গেল। যখন এই বস্তুটা আবার নিচে নামা শুরু করবে এই জায়গায় আসবে, তখন এই পুরো এমজিএইচ শক্তিটা হচ্ছে এখানে কি ধরো এখানে একটা বেগ পেলাম ভি, আবার এখানে আবার ভি ওয়ান পেলাম মানে শেষ বেগ, এখানে তাদের বেগ ইউ দিয়ে ডিভাইড করছি, এখানে ধরো এটা আমি ভি নট দিয়ে বললাম কারণ বেগ তখন শূন্য থাকে, আর এটা হচ্ছে শুধু ভি, এটা হচ্ছে একেবারে শেষ বেগ। তার মানে যখন এই বিন্দুতে এসে আঘাত করবে তখন বেগ বি, এখানে যখন যে পরিমাণ শক্তি জমাইছিল ওই সব শক্তি কিন্তু আবার এখানে এসে কনভার্ট হয়ে যাচ্ছে, রাস্তায় কনভার্ট হয়ে যেতে এখানে যখন আসবে তখন এই পুরো শক্তিটা কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, পুরো বিভব শক্তি গতিশক্তিতে। তার মানে কি হাফ এম ভি স্কয়ার। এখন এখান থেকে যদি আমি বলি দেখো ইউ এর মান আর ভি এর মান কি সেম না, ইউ আর ভি তখন সেম না, মানে একটা শক্তি নিত্যতা কি বলে তুমি একটা বস্তুকে তুমি যে বেগে উপরের দিকে নিক্ষেপ করবো যখন নিচে এসে তোমার ভূমিকা আঘাত করবো সেম বেগে আঘাত করে। এখন এই জিনিসটা কেন করলাম, ধরো তুমি এটা হচ্ছে এইচ উচ্চতা, এই উচ্চতা তোমার ওভারটেক করতে কি পরিমাণ সময় লাগে, তো বি যখন সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছাবে তখন হচ্ছে আগে বেগ শেষ বেগ হচ্ছে শূন্য হয়ে যাবে, মানে ভি নট এটা শূন্য হয়ে যাবে। তার মানে কি আর টি এর মান কি দাঁড়াইলো, টি ইকুয়াল টু তোমার ইউ বাই জি। এখন যখন তোমার এই জায়গায় আসবে তখন কি আর ভি কি নেগেটিভ না, ভি নিচের দিকে না, ভি নেগেটিভ ইকুয়াল টু কি, এখানে যদি আদি বেগ আমি ধরি, এটা আদি বেগ ধরি, এখন আমি এখান থেকে কনসিডার করব না, আমি এখান থেকে হিসাব ক্যালকুলেশন শেষ, আমি এখন এখান থেকে যাত্রা শুরু করতেছি। এখানে কি ভি নট বেগ ছিল না, মাইনাস কি জিটি না, জি নিচের দিকে মাইনাস, আর ভি তো এখানে মানে এখানে আমি পজিটিভ দিলাম যেহেতু আদি বেগ আমি ইউর দিকে বসে, এখানে তো কোনো দিকই নাই, এটা একবার থেমে গেছে,
তার মানে কি এটা কি জিরো না? এখন আবার সেম দেখো, v ইকুয়াল টু জি, t ইকুয়াল টু v বাই জি। এখন এই v আমরা এখানে কি বের করলাম, v আর u এর মান সবসময় সেম মানে কি u বাই জি, t ইকুয়াল টু u বাই জি। মানে এখান থেকে উপরে উঠতে যে সময় লাগবে t ইকুয়াল টু u বাই জি, আবার নিচে নামার ক্ষেত্রে t ইকুয়াল টু u বাই জি, মানে সেম সময় লাগবে। তো পুরো বিচরণকাল কত, উপরে উঠতে সময় আর নিচে উঠতে সময়, বিচরণকাল t ইকুয়াল টু আমরা বলতে পারি না 2 ইনটু t, মানে t প্লাস t, তার মানে কত দাঁড়ায় 2u বাই জি। এটা হচ্ছে তোমার বিচরণকালের ফর্মুলা। কোন বস্তুর কতক্ষণ তোমার ওই শূন্য অবস্থান করবে, এটা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবা, 2 ইকুয়াল টু u বাই জি। ঠিক আছে, এখন আমরা চলো কয়েকটা ম্যাথ করব। তো চলো এই সৃজনশীলটা শেষ করে দিলাম। এখানে মোট এই একটা সৃজনশীল থেকে আমি 8টা কোশ্চেন বানাইছি, এখানে তোমার সবগুলো টাইপ কভার হয়ে যাবে। তো আমি বলবো যে এখানে একটু পজ করে আগে নিজে 8টা কোশ্চেন আগে ট্রাই করো, দেখো তুমি পারো নাকি। পজ করে একবার ট্রাই করো, এরপর তো আমরা করতেছি। চলো শুরু করি। এই নাম্বার দিয়ে বলছি কি দেখো, 50 মিটার উঁচু একটা বিল্ডিং, 50 মিটার, এর ছাদ থেকে একটা বল কত বেগে 19.6 মিটার পার সেকেন্ড আদি বেগে বলটাকে আবুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। এখানে আবুল দ্বারা আছে ও 19.6 বেগে হচ্ছে বলটার উপরের দিকে নিক্ষেপ করছে। এখন কোশ্চেন হচ্ছে ছাদ থেকে সর্বোচ্চ উচ্চতা কত, ও সর্বোচ্চ কত, মানে এই বিন্দুতে এসে বেগ 0 হয়ে যাবে। তো এই সর্বোচ্চ উচ্চতা কত, সূত্র কোনটা, h max এর সূত্র u স্কয়ার বাই 2g, u এর মান কত 19.6 হোল স্কয়ার 2 ইনটু 9.8, উত্তর কত আসে 19.6 মিটার। এটা হচ্ছে একের উত্তর, এ নাম্বার উত্তর। বি এ কি বলছে দেখো, বি সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে। আমরা বিচরণকাল করছিলাম না, যে একবার উঠলো আবার নিচে নামলো, এটাকে আমরা বিচরণকাল বলি। এই উপরে উঠতে সময় লাগছিল কত, u বাই জি, আবার নিচে নামার সময় কত লাগছিল t ইকুয়াল টু u বাই জি। তো আমার কাছে চাইছে কি বিচরণকাল কি ছিল, t ইকুয়াল টু 2u বাই জি। আমার কাছে চাইছে কি সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, তার মানে কি সর্বোচ্চ উচ্চতা উঠতে এই সময়টা চাইছে, t ইকুয়াল টু u বাই জি, u বাই জি, u কত 19.6 বাই 9.8 ইকুয়াল টু কত 2 সেকেন্ড। সিতে আসি বিচরণকাল কত, বিচরণকালের সূত্র কি, t ইকুয়াল টু 2u বাই জি, ভ্যালু বসাও কত আসে, যেহেতু t আর t সমান এখানে উত্তর 2 সেকেন্ড লাগছে, নাম তো 2 সেকেন্ড লাগবে 4 সেকেন্ড। দেন আসি ডি নাম্বার। ধরে এটা হচ্ছে ছাদ, ডি নাম্বার বলছে কি দেখো একই সময় এখানে আবুল দ্বারা আছে না, এখানে ধরো আবুল ও বলটাকে মারছে ইউ বেগে, বাবুল 30 মিটার দূর, মানে এখানে এই পয়েন্ট আছে বাবুল, এটা হচ্ছে তোমার বাবুল, এই দূরত্ব কত 30 মিটার। 30 মিটার দূর থেকে 6 মিটার পার সমবেগে v ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। একই সময় মানে কি, আবুল যখন বলটাকে ছুটছে একই সময় বাবুল আবার দৌড়তেছে, সমবেগে ছুটে আসলে বলটি ধরতে পারবে। এখন দেখো ও এইদিকে এসে তো লাভ দিয়ে যায়, বলটা এখানে ধরবে না, ওই পর্যন্ত আসবে, আর দূরত্ব তো এত কি আছে, এই বাইরে তো যেতে পারবে না, ওকে লাভ দিতে পারবে না। তার মানে বলটা হচ্ছে উপরে যে ঘুরা সর্বোচ্চ উচ্চতা যায়, আবার যখন এই পয়েন্টে আসবে ততক্ষণে কি বাবুল এই জায়গায় এসে ধরতে পারবে। তো এই সময়টা কি, এটা বিচরণকাল না, মানে বলটা ধরো এখানে আছে, এখান থেকে আবুল মারছে না, এটা এই পর্যন্ত আসলো, এই পুরো সময়টা কি বিচরণকাল না। যখন বলটাকে মারা হয়েছে তখনই হচ্ছে তোমার ইসে বাবুল হলো এখান থেকে দৌড় দিছে, ওর কথা হলো যে আমি যে বলটা মারলাম বাবুল আবার আমার দেখা দেখছি যে আমি বলটা মারছি, ওর কথা হচ্ছে বলটা নিচে পড়ার আগে ও আবার এইদিকে আসবে, এসে বলটাকে ধরে ফেলবে। তার মানে শর্তটা কি, আমরা বিচরণকাল কত দেখছিলাম, t ইকুয়াল টু 4 সেকেন্ড, একটু আগে যে ম্যাথটা করলাম।
এই 4 সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমার বলটা যখন মারা হয়েছে তখনই ও দৌড় দিছে, এই 4 সেকেন্ডের মধ্যে হচ্ছে বল এখানে চলে আসবে। ভাবো যদি বলটা ধরতে চায় আর 4 সেকেন্ডের আগে বা 4 সেকেন্ড একবার যখন ও বলটা আসলো চতুর্থতম সেকেন্ডে তখনই ওর ওখানে পৌঁছাতে হবে, অথবা ওর তার আগে ওর পৌঁছে যেতে হবে। যদি তারপরে যায় বলটা তখন নিচে পড়ে যাবে, বল কিন্তু ধরতে পারবে না, ক্যাচ ধরতে পারবে না বল। এখন দেখো তো ও সমবেগে দৌড় দিছে, কি কত সমবেগের সূত্র কি, s = vt। এখন আমাদের s জানি 30, বেগ জানি 6, তো t = কত আসে, t = 30/6 = কত 5 সেকেন্ড। বিচরণ কাল কত, বিচরণ কাল 4 সেকেন্ড। ও যখন ওর এই পর্যন্ত আসতে লাগে 5 সেকেন্ড, তার মানে তখন বল নিচে পড়ে যাবে, ও বল ধরতে পারবে না। উত্তর কি, বাবুল বল ধরতে পারবে না। বুঝতে পারছো? এখন আসি ই নাম্বারে কি বলছে, t = 3 সেকেন্ডে বলের অবস্থান কত, t = 3 সেকেন্ডে আমরা h = ut - ½ gt² করছি। u এর মান কত 19.6 ইনটু t কত 3 মাইনাস হাফ ইনটু g কত 9.8 ইনটু t কত 3 স্কয়ার। এটা ক্যালকুলেশন করে কত হবে, আমি উত্তর সাইডে লেখা আছে, ওইটা লিখে দিই 14.7 মিটার। তার মানে কি, যখন 3 সেকেন্ড হবে মানে আবুল বল ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর হচ্ছে ও যে দূরত্ব অতিক্রম করবে ওইটা হচ্ছে 14.7 মিটার। এখন আসি এফে কি বলছে, 3 সেকেন্ড পর বেগ কত, বেগের সূত্র কি, v = u - g না, u এর মান কত 19.6, g এর মান কত 9.8, t এর মান 3, বেগ করলে কত আসে -9.8 মিটার পার সেকেন্ড। তো এটা দ্বারা কি বোঝায়, তৃতীয় সেকেন্ডে তোমার যখন উচ্চতা ছিল কত 14 মিটার পার সেকেন্ড, তখন বেগ হচ্ছে নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড। এর মানে কি, নেগেটিভ আসছে মানে কি, জি এর দিকে বেগ মানে নিচের দিকে। এর মানে হচ্ছে তোমার 3 সেকেন্ড হচ্ছে তখন যতক্ষণ হচ্ছে ও উপরে চলে গেছে। কারণ কি, দেখো আমরা একটু আগে কি দেখলাম, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগে কত 2 সেকেন্ড, 2 সেকেন্ডের উপরে চলে গেছে। সর্বোচ্চ উচ্চতা কত ছিল, সর্বোচ্চ উচ্চতা ছিল হচ্ছে তোমার 19.9 মিটার। আমাকে বলছে কি ওই 3তম সেকেন্ডে ও 2 সেকেন্ড হচ্ছে 19.9 মিটার পৌঁছে গেছে, এটা হচ্ছে 19.6 মিটার। তারপর 1 সেকেন্ড হচ্ছে এই পর্যন্ত আসছে, এই সময়ের বেগ হচ্ছে তোমার -9.8 মানে হচ্ছে নিচের দিকে 8, আর এই আদি বিন্দু থেকে সরণ হচ্ছে তোমার কত 14 মিটার পার সেকেন্ড। বুঝছো, বেগটা কিন্তু এখানেও ছিল, মানে উপরে ওঠার সময় কিন্তু একবার 14 মিটার পার সেকেন্ড ছিল, ওটা কিন্তু আগে, ওটা আমরা হিসাব করি না, আমরা হিসাব করি তৃতীয় সেকেন্ডে হচ্ছে ও যখন 14 মিটার পার সেকেন্ড মানে এই জায়গায় আসছে তখন হচ্ছে নিচে নামার সময় আসছে, একবার উপরে উঠছে আবার যখন নিচে নামার সময় হচ্ছে দূরত্ব অতিক্রম করছে, এটা হলো নিচে নামার সময় আমরা হিসাব করবো। তার কারণে বেগ নেগেটিভ আসছে, একটু আগে যেটা যে আমরা এখন বুঝাইলাম না যে ওই এইচ পজিটিভ আসছে কিন্তু বেগ নেগেটিভ কখন, এই যে এই কেসে এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম তোমাদেরকে। এখন আসি কত সময় পর বলটি ছাদ থেকে 10 মিটার উচ্চতা থাকবে। এই যে ছাদ, এটা হচ্ছে ভূমি, ছাদ থেকে বলছে 10 মিটার। আচ্ছা হাইস্ট উচ্চতা কত ছিল 19 মিটার পার সেকেন্ড, 19 মানে এই এটা 19.6 মিটার। এখন তুমি চিন্তা করো এর অর্থ তুমি কয়টা পাবো, একবার উপরে ওঠার সময় দাও যে এই পয়েন্ট আসবে না, উপরে উঠতেছে এখান থেকে আবার মানলো উপরে ওঠার সময় একবার 10 আসবে, আবার যখন নিচে নামবে তখন একবার আবার 10 আসবে না, তার মানে কি অ্যান্সার তুমি দুইটা পাবা না মোট। কত সময় পর উচ্চতা হবে, h = ut - ½ gt²। কত সময় পর, h এর মান কত 10, u এর মান কত 19.6, t - ½ * 9.8 * t²। যেহেতু এখানে t² আছে, এটা একটা মানে দ্বিঘাত সমীকরণ, আমরা এখানে সবাই উত্তর কিন্তু দুইটা হবে। যখন এটা আমরা সলভ করব, t এর মান পাবো আমরা দুইটা 0.6 আর 3.399 সেকেন্ড।
এখন কথা বলবো এটা তুমি কিন্তু হাতে করতে পারো, তাই আমি বলবো যে এটা তুমি ক্যালকুলেটর সলভ করো। যদি এখন না পারো তো আমাদের শিখবে হচ্ছে একটা ওই ক্যালকুলেটর হ্যাক্সের একটা সিরিজ আসবে এসএসসির জন্য, ওইটা দেখো, ওইটাতে ক্লিক করে দেবে। এখন আপলোড দেওয়া হয়নি, কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই দ্বিঘাত সমীকরণটা যদি তুমি সলভ করো, তুমি দেখবে যে দুইটা উত্তর পাইছে। দুইটা উত্তরের কারণ কি? 10 মিটার কখন হলো? যখন 0.6 সেকেন্ড চলতেছে, মানে যখন মারা 0.6 সেকেন্ডে হচ্ছে ও একবার 10 মিটারে আসবে। দেন হচ্ছে ওই যে আবার হচ্ছে 2 নাম্বার সেকেন্ড চিন্তা করলাম না, দ্বিতীয় সেকেন্ডে যে হচ্ছে ওই সর্বোচ্চ উচ্চতা যাবে, উচ্চতা আবার নামা শুরু করবে না, যখন সময় হবে 3.399 সেকেন্ড, তখন ও আবার এই জায়গায় আসবে। মোট দুইবার হচ্ছে ও 10 মানে এই সরানো 10 মিটার হবে, যার কারণে আমরা উত্তর 2টা পেতেছি। বুঝছো? কত সময় পর বলটি বিল্ডিং এর তলদেশে পড়বে? এখন আসি, এটা হচ্ছে তলদেশ, এটা হচ্ছে বিল্ডিং। এখান থেকে আবুল বলটা মারছিল, আদিবেগ কত ছিল? 19.6 মিটার পার সেকেন্ড। এখন বিল্ডিং এর উচ্চতা কত দেওয়া আছে? 50 মিটার পার সেকেন্ড, মানে 50 মিটার। এটা আমাদের রেফারেন্স ফ্রেম না, এটাকে আমরা এখন রেফারেন্স ফ্রেম চিন্তা করছি না। এখান থেকে আমরা কি উপরের দিকে তো তোমার কি পজিটিভ ধরতাম সবকিছু, আর নিচের দিকে কি নেগেটিভ ধরছি। উপরের দিকে ইউ এর মান পজিটিভ, আর নিচের দিকে আমরা যখন যেহেতু নিচের দিকে জি কাজ করতে আমরা v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি লিখতাম, মানে নিচের দিকে কি যা আমরা নিচের দিকে যা আছে সবই আমাদের নেগেটিভ। এখন দেখো এটা যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, এটা যদি তোমার ভূমি হয়, তো এখান থেকে যখন আমরা সরণটা মানে এই সরণটা যখন আমরা মেজার করবো, এটা কি -50 না? এটা যদি 0 পয়েন্ট হয়, h ইকুয়াল টু 0 পয়েন্ট হয়, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, তার মানে কি এখানে সরণ কত? -50 না? আমার লাগবে কি -50 যখন কত সময় পর হচ্ছে বিল্ডিং এর তলদেশে পড়বে, যখন হচ্ছে তো ওর সরণ -50 হবে, তখন হচ্ছে ও তলদেশে থাকবে। তো আমরা h ইকুয়াল টু কি জানি? h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। h এর মান কত? -50 মাইনাস কে নিচে, বুঝছো তো? এতক্ষণ কিন্তু আমি এটাই বুঝে আসছি যে উপরের দিকে যখন সব কোয়ান্টিটি উপরের দিকে পজিটিভ করতেছে, তার মানে নিচের দিকে হচ্ছে নেগেটিভ, নিচের দিকে সব কোয়ান্টিটি নেগেটিভ হবে। যখন আমার বেগ হচ্ছে এইদিকে থাকতেছে, আমি ভি এর মান কিন্তু নেগেটিভ পাচ্ছি, তার মানে কি নিচের দিকে হচ্ছে যদি ভি -20 হয়, তার মানে কি নিচের দিকে হচ্ছে ভি এর মান 20। ইউ এর মান আমরা এখানে ধরে নিয়েছি যে আদি বেগ উপরে ছিল, জি এর মান অলওয়েজ নিচের দিকে নেগেটিভ কাজ করতেছে। এইচ আমরা তখন উপরের দিকে পজিটিভ পাইছি, যখন আমরা যে ভ্যালুগুলো বের করলাম এইচ এর, ওগুলো কিন্তু পজিটিভ ছিল। নিচে কখন আসলো? যে আমি রেফারেন্স ফ্রেম থেকে নিচের দিকে ধরলাম, এটা ছিল আমার রেফারেন্স ফ্রেম। এখান থেকে যে আমি নিচের দিকে তাকালাম, এখন ভ্যালু হবে নেগেটিভ। এইচ এর মান কি -50। ইউ এর মান কত? ইউ অলওয়েজ কিন্তু ইউ ভেক্টর রাশি বুঝলাম, কিন্তু ইউ কিন্তু অলওয়েজ তোমার উপরের দিকে কাজ করতেছে, নিচের দিকে কিন্তু ইউ কাজ করবে, তখন এটা ভি হয়ে গেছে। আমাদের কাজ কি? এখানে সূত্র কি ইউ না? আদিবেগ নিয়ে না? আদিবেগ অলওয়েজ তোমার উপরের দিকে কাজ করছে না, তার মানে কি এখানে আদিবেগ পজিটিভ থাকবে 19.6। টি তো স্কেলার রাশি, টি এর মান কত? ও সরি, আমরা টি তো নির্ণয় করব, টি -9.8 ইনটু টি স্কয়ার। এখন এটা যদি তুমি সমাধান করো, টি এর মান পাবো হচ্ছে তুমি 5.76। এখন কথা হচ্ছে যে ভাই এটাও তো দ্বিঘাত সমীকরণ, এখানে কি টি এর দুইটা মান পাওয়ার কথা ছিল না? এক্স্যাক্টলি টি এর দুইটা মানই আসছিল, একটা হচ্ছে তোমার -1 পয়েন্ট সামথিং, ওটা তোমার বাদ, যেহেতু টি এর মান নেগেটিভ পসিবল, ওটা বাদ। এই একটা ভ্যালুই থাকে যেটা হচ্ছে গ্রহণযোগ্য, তার মানে টি এর মান এটাই উত্তর। তো আশা করি এই অধ্যায় এখানে শেষ হলো। যা যা বোঝানো হচ্ছিল আমি চেষ্টা করছি সবগুলো বোঝানোর। আর আরেকটা টাইপ ছিল তোমার তক্তার ম্যাথ, সেটা হচ্ছে তোমার অলমোস্ট ওই যেহেতু ওখানে একটা কনসেপ্ট হচ্ছে বাধাদানকারী বল, তো ওটা অবশ্যই তোমাদের হচ্ছে অমলান ভাই বাধাদানকারী বল ওই বল চ্যাপ্টারে পড়া দিবে আশা করি। আর যদি না পড়ে তাহলে তুমি বলো, আমি এটার উপর একটা আলাদা ভিডিও মেক করে দেবো। আর যা পড়াইলাম এটা অবশ্যই তুমি নোট করছো আশা করি। নোট না করে পড়লে যদি এতক্ষণ প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস করলা, যদি নোট না করো তো কোনো লাভ হবে না। তো আশা করি নোট করবা সবাই, আর নোটগুলা চেষ্টা করবা যে আমাদের যে মানে এসএসসির জন্য যে ডেডিকেটেড গ্রুপ আছে সেখানে আপলোড দিতে পারো। তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে যে যখন ক্লাস করে অনেক কাছে নোট করতে পারে না, তাদের উপকার হয়ে গেলো। সেম তুমি যদি কোনো একদিন ওরা যদি তোমার দেখা যায় তোমার এই নোটগুলো আবার আপলোড দেওয়া শুরু করে, দেখবেন কোনো একদিন তুমি নোট করতে পারবে, সেই নোটটা তুমি আবার ইউজ করতে পারবে।
তো নোটগুলো আপলোড করো। আর যদি এখানে কোনো ভুল থেকে থাকে, আমি মানুষ নই, মানুষ মাত্র ভুল, হয়তো দু একটা ক্যালকুলেশন বা কোনো জায়গায় ভুল থাকতে পারে, যদি তুমি ভুল ধরতে পারো মাশাআল্লাহ তুমি একবার রাইট ট্র্যাকে আসো। ভুলটা আমাকে একটু মানে দেখা দিও যে ভাই এখানে এখানে ভুল হয়েছিল, আমি নেক্সট টাইম চেষ্টা করবো যে ভুলটা শুধরে নিতে। আর এনি স্যার কোনো ডাউট, যে কোনো ধরনের ডাউট থাকলে আমাদের গ্রুপে তুমি পোস্ট করতে পারো। ওখানে তোমাদের আরো ভাইয়ারা আছে, আমি আছি, আর তোমাদের অনেক সহপাঠীরাও আছে, তারাও চাইলে ওটা সলভ করে দেবে আশা করি। আজকে আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।